ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি তেহরানের। ভেঙে ফেলা হয়েছে প্রতিরক্ষা বলয়। রাতভর অর্ধশতাধিক যুদ্ধ বিমান দিয়ে ইরানের তাণ্ডব ইসরায়েলের। মৃত্যু পরোয়ানা উপেক্ষা করে যুদ্ধের বার্তা দিলেন খামেনি। ৩৫ বছরের শাসন আমলে এখন সবচেয়ে কঠিন পরীক্ষায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ইরানের। হামলা ঠেকাতে ইন্টারসেপ্টর মিসাইলের সংকটে পড়েছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইসরায়েলি আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি। এর আগে ২৪ ঘণ্টায় বিমান ঘাঁটি সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে ৯ দফা মিসাইল হামলা। ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। রাতভর অর্ধশতাধিক যুদ্ধ বিমান দিয়ে চলে অভিযান। টার্গেট করা হয় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায়। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে ষষ্ঠ দিনের এই অভিযানে কমপক্ষে ৫৮৫ ইরানির মৃত্যু হয়েছে। ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এভাবেই ধরাশায়ী হতে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে। তেহরানের এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেল আবিবের মিসাইল ড্রোন। মঙ্গলবার রাতভর ৫০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা, যা সরাসরি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। প্রায় ২০০টি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই ইরানের প্রাণকেন্দ্রে বড় পরিসরে হামলা চালিয়েছি আমরা। রাত 5 নামের যে কমান্ড সেন্টার থেকে বেশিরভাগ মিসাইল লঞ্চ করা হতো তা নির্মূল করা হয়েছে। ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৯ দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে উত্তরাঞ্চলীয় মেরন বিমান ঘাঁটি। মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়াও নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালিয়েছে অভিযান। এরই মধ্যে ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আইআরজিসি। এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো কেবল একটি সতর্কবার্তা। শীঘ্রই আরো বড় অভিযান বাস্তবায়িত হবে। তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। নেতানিয়াহুর অবাস্তব আকাঙ্ক্ষার শিকার হবেন না। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে ৫০০। অনিক রহমান, যমুনা নিউজ। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরু হলো বার্তা দিয়ে লড়াই চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি। সিরিজ এক্স বার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান তিনি। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতভয় ইরানের সর্বোচ্চ নেতা। দুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন, খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দেন, ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে। হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা। এখনই তাকে হত্যা করবেন না বললেও ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রমাগত এসব হুমকি ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডেলে। ইহুদিদের সাথে কখনোই আপোষ করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি।
ইসরায়েলিদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান। আরেক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহুকে স্মরণ করেন খামেনি। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলী। আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিল খাইবারে। ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু, হায়দার নামেও যিনি পরিচিত। আরেক পোস্টে কুরআনের আয়াত তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রত্যয় জানান, আল্লাহর ইচ্ছায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মৃত্যু পরোয়ানা মাথায় নেয়া মুসলিম বিশ্বের যেন এক অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৫ বছরের শাসনামলে এখন সবচেয়ে কঠিন পরীক্ষায়। মৃত্যু হতে পারে জেনেও চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে অকুতোভয় এক সৈনিক, সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। শুধু এবারই নয়, গোটা জীবনেই লড়ে গেছেন ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে। তাকে দেখা হতো মুসলিম বিশ্বের শেষ ভরসাস্থল হিসেবে। হানিয়া নাসরাল্লাহকে হত্যার মধ্য দিয়ে গাজায় যখন নির্বিচার গণহত্যায় মেতেছিল ইসরায়েল, তখন সালমান কিংবা সিসির মতো হাত গুটিয়ে থাকেননি আয়াতুল্লাহ খামেনি। সবার প্রথমে প্রতিবাদ করেছিলেন তিনি। নিজের যা ছিল তা নিয়েই জবাব দিয়ে গেছেন ইহুদি আগ্রাসনের। হুতি, হিজবুল্লাহ, হামাস নেতৃত্বশূন্য হলেও সবসময় দাঁড়িয়েছেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে। লড়াইটা নতুন নয়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোদ্ধার ভূমিকায় পশ্চিম বিরোধী নেতা হিসেবে আবির্ভূত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গড়ে তোলেন ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। যুক্ত হয় ফিলিস্তিনি মুক্তিকামী হামাস, হিজবুল্লাহ, হুতিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। সেই থেকে ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিরোধের সূচনা। ফিলিস্তিনিদের মাতৃভূমি আর স্বজন হারানো কান্না শুনেও যখন সৌদি, মিশর, জর্ডানের মতো প্রভাবশালী আরব দেশ নিশ্চুপ, গাজাবাসীর কাতর মিনতিতেও তেল আবিবের বিরুদ্ধে অবস্থান যখন নেয়নি আমিরাত, বাহরাইন, কাতার কিংবা কুয়েত, তখন ইরানের জনগণকে নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। যুক্তরাষ্ট্রের রোষানলে পড়তে হবে জেনেও ইসরায়েলে হামলা চালায় ইরান। এই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বেই গত ৪ দশকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে ইরান। সামরিক দিক থেকে তেহরানকে অনন্য উচ্চতায় নিয়ে যায় তার বলিষ্ঠ নেতৃত্ব। বিশ্বজুড়ে মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য। তার শাসনামলে কাজ করে গেছেন শিয়া, সুন্নি মুসলিমদের সুসম্পর্ক প্রতিষ্ঠায়। একের পর এক ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে খামেনি প্রশাসনের নেতৃত্ব। হত্যার চেষ্টা চলছে আয়াতুল্লাহ খামেনিকে। তবুও পশ্চিমা মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন অবিসংবাদিত এই নেতা। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সাথে সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন আলাপ। ট্রাম্প ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার পরে দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয়। এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরুর পর প্রতিদিনই ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তিনি। শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে সংঘাতে সরাসরি অংশ নিতে চাপ দিচ্ছে ইসরায়েল। এদিকে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের খবর, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে। জেরুজালেমের মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটি। জানায়, বুধ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে দূতাবাস এবং কনসুলার অফিসের সকল কার্যক্রম। ইরানের হামলার জেরে নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে দূতাবাস বন্ধের এই সিদ্ধান্ত। এর আগে সোমবার ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের অফিস। সেদিনও দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। চলমান উত্তেজনায় প্রথমবার হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করে যুদ্ধ উত্তেজনা বাড়ালো ইরান। উচ্চগতি ও মাঝ আকাশে দিক পরিবর্তনের সক্ষমতা থাকায় যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা কষ্টসাধ্য। এমন অত্যাধুনিক এসব মিসাইল ফাঁকি দিতে পারে ইসরায়েলের অ্যারো ও আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও। ফাতাহ ইরানের তৈরি একমাত্র হাইপারসনিক মিসাইল, যা 2023 সালে উন্মোচিত করে দেশটি।
ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় এরই মধ্যে সামনে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা। এবার আরও অত্যাধুনিক মিসাইল ছোড়ার দাবি করল ইরান। দেশটির দাবি, চলমান সংঘাতে মঙ্গলবার রাতে প্রথমবারের মতো চালানো হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে ফাতাহ সিরিজের মিসাইল ফাতা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এটি দেশটির প্রথম ও একমাত্র হাইপারসনিক মিসাইল, যা 2023 সালে উন্মোচন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যেসব অস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম তাদের মূলত হাইপারসনিক বলা হয়। উচ্চ গতি ও নির্ভুল হামলার জন্য সুপরিচিত এই মিসাইল। মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতার কারণে হাইপারসনিক মিসাইল ঠেকানো বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কষ্টসাধ্য। ইরানের দাবি, ইসরায়েলের আয়রন ডোম অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম তাদের ফাতাহ মিসাইল। মূলত ইসরায়েলে হামলার লক্ষ্যেই মাঝারি পাল্লার ফাতা মিসাইল নির্মাণ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নাম দিয়েছে ইসরায়েল স্ট্রাইকার। ফাতা-1 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 1400 কিলোমিটার। সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে শব্দের চেয়ে 5 গুণ গতিতে। বহন করতে সক্ষম 450 কেজি পর্যন্ত বিস্ফোরক। এর আরও একটি আধুনিক সংস্করণ রয়েছে ইরানের ভান্ডারে, যার নাম ফাতা-2। 2024 সালের 1 অক্টোবরের হামলায়ও ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ফাতা-1 ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল দেশটি। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইন্টারসেপ্টর সংকটে পড়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের তথ্য, অ্যারো ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরের মজুদ অনেকটাই কমে গেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেহরানের দূরপাল্লার মিসাইল আর কতদিন প্রতিহত করতে পারবে দেশটি, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। টানা 6 দিন ধরে নিয়মিত বিরতিতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এখন পর্যন্ত 4 শতাধিক মিসাইল হামলা চালিয়েছে দেশটি, যা ভূপাতিত করতে শত শত ইন্টারসেপ্টর খরচ করেছে ইসরায়েল। দূরপাল্লার মিসাইল ঠেকাতে মূলত অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তেল আবিব। অ্যারোর 2টি সংস্করণ, অ্যারো-2 ও অ্যারো-3 বর্তমানে সক্রিয় রয়েছে দেশটির চারপাশে। যদিও বেশ ব্যয়বহুল এই প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে অ্যারো সিস্টেমে খরচ হয় $3 থেকে $4 মিলিয়ন। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরানের ঝাঁকে ঝাঁকে ছোড়া মিসাইল ঠেকাতে গিয়ে অ্যারো সিস্টেমের ইন্টারসেপ্টর সংকটে ভুগছে ইসরায়েল। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। এ পরিস্থিতিতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহতের সক্ষমতা আর কতদিন থাকবে ইসরায়েলের, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। মিত্ররা পাশে না দাঁড়ালে ইসরায়েল দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলেও মত বিশ্লেষকদের। প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, ইসরায়েলের এই সংকটের বিষয়টি আগে থেকেই টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। এ কারণে দেশটিকে সহায়তায় মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট 3-এর মতো ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে তারা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার থেকেও ইরানের হামলা ঠেকিয়ে সহায়তা করা হচ্ছে ঘনিষ্ঠ মিত্রকে। ইসরায়েল অবশ্য ইন্টারসেপ্টর সংকটের বিষয়ে কোনো মন্তব্য করেনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানি শীর্ষ সেনা কর্মকর্তাদের মৃত্যুতে শোকও প্রকাশ করেছে তারা। শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পর এক বিবৃতি প্রকাশ করে তারা। ইসরায়েলের এই হামলায় সহযোগিতা ও সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে গোষ্ঠীটি। তারা বলে, এই আক্রমণ ইরানকে দুর্বল নয়, বরং আরও শক্তিশালী করবে। ইরানের প্রতি হিজবুল্লাহর পূর্ণ সমর্থন থাকলেও আপাতত সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি তারা। অন্যদিকে সংঘাতে না জড়াতে গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। কারণ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার এই মুহূর্তে যে কোনো সংঘাতই ছোট এই দেশটির জন্য ক্ষতিকর বলে মনে করছেন তারা। ইরান ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ। যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান তো দূরের কথা, কিছু দেশ দিয়েছে নিরপেক্ষ বিবৃতি। জর্ডান, কাতার সহ কয়েকটি আরব দেশ অবশ্য ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। এখনও চুপ আছে সিরিয়ার মতো কিছু দেশ।
ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই প্রশ্ন উঠেছে আরব বিশ্বের অবস্থান নিয়ে। শুরুতে নিশ্চুপ থাকলেও ধীরে ধীরে মুখ খুলছে বিভিন্ন আরব দেশ, জানান দিচ্ছে নিজেদের অবস্থান। ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি দেশ নিন্দা জানালেও যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের পাশে দাঁড়ায়নি কেউ। অনেকে আবার দিয়েছে নিরপেক্ষ বিবৃতি। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়মিতই নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। ইরানে হামলায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ারও অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। তবে মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে এ সংঘাত নিয়ে মুখ খুললেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয়। কিছুটা দ্বিমুখী অবস্থান নিলেও জানান ইরানে ইসরায়েলি হামলার নিন্দা। ইসরায়েল তার আক্রমণের পরিসর ইরান পর্যন্ত সম্প্রসারিত করেছে। এই যুদ্ধক্ষেত্রের সীমানা কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। এটা সারা বিশ্বের মানুষের জন্য হুমকি। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে কাতার নিয়মিত যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সরাসরি ইরানের পক্ষে অবস্থান না নিলেও দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি। এ বিষয়ে আমাদের স্পষ্টভাবে নিন্দা জানাতে হবে, আর আন্তর্জাতিক সম্প্রদায়েরও পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত যে এই অঞ্চলে পারমাণবিক বা জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলে তার ফলাফল হতে পারে কল্পনারও বাইরে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ সতর্ক করে বলেন, যে কোনো অপরিকল্পিত এবং বেপরোয়া পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়তে পারে ইরান ও ইসরায়েলের সীমানার বাইরে। সংকট নিরসনে দুপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে তারা। ইরান ইসরায়েল সংকটে এখনো মুখ খোলেনি সিরিয়া। এর আগে সোমবার একটি যৌথ বিবৃতিতে ইরানে ইসরায়েলি আক্রমণের কঠোর নিন্দা জানায় 21টি আরব ও মুসলিম দেশ। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। অবশেষে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মুখ খুললেন জর্ডানের বাদশা। ইসরায়েলের প্রতি ক্ষোভ ঝাড়েন আব্দুল্লাহ বিন আল হুসাইন। বলেন, সংঘাতের পরিধি বাড়িয়ে বৈশ্বিক হুমকি তৈরি করছে তেল আবিব। কয়েকদিন ধরে ইসরায়েলকে সহায়তার অভিযোগে সমালোচনার মুখে জর্ডান। আমাদের চোখের সামনে মানবতার বিরুদ্ধে এক লজ্জাজনক চিত্র উন্মোচিত হচ্ছে। বৈশ্বিক মূল্যবোধের ভয়াবহ অবনতি হয়েছে। এবার তারা ইরানকেও যুদ্ধক্ষেত্র বানিয়েছে। এই সীমানা কোথায় শেষ হবে তা বলা যাচ্ছে না। সংঘাতের অবসান ঘটতে হবে। ন্যায়সঙ্গত শান্তি, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক স্বীকৃতির উপর ভিত্তি করে এর সমাধান হতে পারে। ইসরায়েল ও অন্যান্য দেশ থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান ইসরায়েল সংঘাতের জেরে নেওয়া হয়েছে এই উদ্যোগ। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে 24 ঘন্টা কাজ করছে এই টাস্ক ফোর্স। দেশে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দাদের তথ্য ও পরামর্শ দিচ্ছে তারা। এখন পর্যন্ত কতজন নাগরিক বিশেষ এই টিমের সহায়তা নিয়েছেন সেই বিষয়ে কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তথ্যগত সহায়তা দিলেও সরাসরি মার্কিন নাগরিকদের উদ্ধারের কোনো পরিকল্পনা এখনো হাতে নেয়নি দেশটির প্রশাসন। বর্তমানে শুধু ইসরায়েলেই বাস করছেন যুক্তরাষ্ট্রের প্রায় 7 লাখ নাগরিক। এছাড়া ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রয়েছেন কয়েক হাজার মার্কিনী। The Department of State has established the Middle East Task Force. ইরানে হামলা বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলকে হামলা থামানোর এই আহ্বান জানানো হয়। চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে অনেক পশ্চিমা দেশ, অভিযোগ ক্রেমলিনের। বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে এতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে আখ্যা দেয় মস্কো। অভিযোগ, এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরান ইসরায়েলে চলমান সংঘাতের মধ্যেও থেমে নেই গাজা ইসরায়েলি আগ্রাসন। ত্রাণ সংগ্রহে আসা নিরীহ মানুষের উপর প্রতিদিনই চালানো হচ্ছে নির্বিচারে হামলা। মঙ্গলবার আইডিএফ এর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত 61 ফিলিস্তিনি, আহত প্রায় 400 মানুষ। মঙ্গলবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের উপর হামলায় নিহত হয়েছে অন্তত 51 জন। খান ইউনিসের রাউন্ড অ্যাবাউটের কাছে খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও চালানো
চালানো হয় হামলা। এতে আহত হন 2 শতাধিক মানুষ, যাদের মধ্যে কমপক্ষে 20 জনের অবস্থা গুরুতর। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিটি ইউনিটে ভর্তি করা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী। নেই পর্যাপ্ত ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামও। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।